আচ্ছা, আজকে যারা, আমি জানি বাংলায় প্রচুর ইরানপন্থী লোকজন আছে। আমি বলবো যে যুদ্ধের ষষ্ঠ দিনে অন্তত একটা রেজাল্ট এসছে যেটা ইরানের ফেভারে। মানে আমি যদি যুদ্ধের সমস্ত অ্যানালিসিসগুলো করি, সেটা হচ্ছে এই যে আহ, ইরানের ওয়েস্ট ফ্রন্ট থেকে কুর্দদের, অর্থাৎ ইরাকের যে কুর্দিস্তান আছে সেখান থেকে সিআইএর তত্ত্বাবধানে একটা পুশ শুরু হয়েছিল। কার্ডিস একটা ইনকারশন দিয়ে ইরানে পুশ করছিল। সেটা আমি যা খবর পাচ্ছি ইরান আটকাতে পেরেছে। আমি কেন বলছি এটা ইরানের পক্ষে পজিটিভ, এর মানে হচ্ছে এই যে ইরানের, যেটাকে আমরা C4 বলি, কমান্ড কন্ট্রোল কমিউনিকেশন, আর একটা কি যেন আছে, এটা ইনট্যাক্ট আছে। তার মানে, কারণ আমি ভেবেছিলাম যে বোমাবাজির ফলে ইরানের কমান্ড কন্ট্রোল ইনট্যাক্ট নেই, কিন্তু দেখা যাচ্ছে ইরানের কমান্ড কন্ট্রোল ইনট্যাক্ট আছে, যার জন্য প্রায় কয়েক হাজার কার্ডিশ ঢুকে পড়ার চেষ্টা করে আর কি পশ্চিম দিক থেকে। তাদেরকে কিন্তু পুরো ওরা মেরে তাড়িয়ে দিয়েছে ইরান। এটা সম্ভবত যুদ্ধে ইরানের প্রথম সাফল্য। আমি আবার বলছি, তেল হাবিবে বা বিভিন্ন জায়গায় আপনার বলবেন দূতাবাসে বোমা ফেলেছে, ওগুলো কি বোমা ফেলেছে, কিছু না। ওসব ওই ড্রোন দিয়ে 10 কিলোর বোমা ফেলে কিছু হয় না, ঠিক আছে। ওগুলো দিয়ে একটা বিল্ডিংও ধসবে না। ওগুলো কোনো মানে যুদ্ধের কোনো স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ ইরানকে দিতে পারবে না। তেল হাবিবে যে কটা বিল্ডিং গিরেছে কিচ্ছু হয়নি, কয়েকটা লোক মারা গেছে, ফাইন, কিন্তু তেল হাবিবের শেল্টার অত্যন্ত স্ট্রং, বাংকার এবং শেল্টার অত্যন্ত স্ট্রং, তাতেও তেল হাবিবের কিছু হবে না। মানে যেটা হচ্ছে সেটা সামান্যই, ওইটুকু ড্যামেজ হামাস বা হেজবুল্লাহ করতে পারে। ইটস নট গ্রেট থিং ফর, মানে ইটস নট নিউ থিং ফর ইসরায়েল। কিন্তু ইরানের এইটা যে প্রুভ করলো যে 6 ডেতে তারা যেহেতু কার্দিশ রেবেলদেরকে রিপেল করতে পেরেছে, যে এত বোম্বার্ডমেন্টের পরও এদের কমান্ড এবং কন্ট্রোল সেন্টার অক্ষত আছে, হুইচ ইজ রিয়েলি নট গুড সাইন ফর ইউএস অ্যান্ড ইসরায়েলি ট্রুপ। কারণ এটা যদি, খবরটা যদি সত্যি হয়ে থাকে, যেটা আমি দেখছিলাম অনেক দিক থেকে সত্যি, সেটা প্রুভ করছে যে এত বোম্বার্ডমেন্টের ফলে ওদের কমান্ড কন্ট্রোল মানে অটুট আছে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে ইরানের প্রচুর মাল্টিপল অল্টারনেটিভ কমান্ড অ্যান্ড কন্ট্রোল আছে। মানে একটা মারলে আরেকটা, ওটা হাইডার মতো, একটা মারলে আরেকটা, মানে রক্তবীজ ছিল না, যতবার কেটে ফেলছে রক্ত থেকে আবার রক্তবীজ তৈরি হচ্ছে, তো ইরানের অবস্থা হয়েছে সেই রকম আর কি। তুমি যতই মারো না কেন, দেখা যাচ্ছে ওদের অল্টারনেটিভ কমান্ড অ্যান্ড কন্ট্রোল ওরা রেখে দিয়েছে। হয়তো ওরা জানতো যে যুদ্ধটা এরকমই হবে, যে ইসরায়েল এবং ইরান এত বোমাবাজি করবে, অনেক কমান্ড কন্ট্রোল ভাঙবে, তার জন্য ওরা অনেক ডিস্ট্রিবিউটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল রেখে দিয়েছে, যার জন্যে এই যুদ্ধটা ইরান, আমি বলবো যে ইউএস এবং ইসরায়েলের জন্য যেতে কঠিন হবে। কারণ আমি যেটা ভেবেছিলাম যে কার্দিশটা ঢুকে পড়লে, যেহেতু এখানে আমেরিকা এবং ইসরায়েলের এয়ার পাওয়ার তাদের সাথে আছে, ঢোকাটা অনেক ইজি হবে, কিন্তু ঢুকতে পারেনি। ইনফ্যাক্ট ইরান একদম মানে তাদেরকে ড্রোন দিয়ে আটকেছে, অর্থাৎ এয়ার স্পেসে, মানে যারা আর্মির সাথে যে এয়ার সাপোর্টটা দিতে হয়, হয়তো তারা প্লেন দিয়ে দিতে পারছে না, কারণ ফাইটার প্লেন তো নেই ইরানের কাছে এখন, মানে প্লেন থাকলেও না থাকার মতো, কিন্তু ড্রোন আছে। তো ড্রোন দিয়ে তারা এয়ার সাপোর্ট দিতে পারছে তাদের আর্মিকে। কারণ আমি যেটা শুনলাম যে এরা ড্রোনটা দিয়েই তাড়িয়েছে, অর্থাৎ এয়ার সাপোর্টের বিনিময়ে তাড়িয়েছে। সো স্টিল মানে এখনও ইরান এবং আমেরিকা, ঠিক আছে, 84% বলছে যে অস্ত্র ইরানের নেই, মানে 84% অস্ত্র ধ্বংস করেছে, এই করেছে, কিন্তু ধ্বংস করার পরও যে ইরানের এত কিছু রয়ে যাচ্ছে এবং একটা ইনক্রাশন করতে পারছে না ওয়েস্টার্ন সাইড থেকে, বিশেষ করে কাদরা খুবই সাহসী, কুবরা খুব সাহসী জোট, এবং তাদের সাথে এয়ার সাপোর্ট ছিল। তো এটা কিন্তু ইউএস এবং ইসরায়েলের কাছে একটা চিন্তার ব্যাপার। আমি বলবো এই ষষ্ঠ দিনে প্রথম আমি একটা বলবো মিলিটারি ঘটনা ইরান দেখালো, যেটাতে প্রমাণিত হয় যে ইরান ইউএস এবং ইসরায়েলকে কিছুটা বেগ দিলেও দিতে পারে। আমি আবার বলছি, দিলেও দিতে পারে, কারণ এটা অ্যাটলিস্ট প্রুভ করছে যে ইরানের কমান্ড কন্ট্রোল স্ট্রাকচার যথেষ্ট স্ট্রং।